কিছুদিন আগে টিভিতে ডান্স বাংলা ডান্স বলে একটি প্রোগ্রাম হতো, যেখানে সবার প্রিয় মিঠুন চক্রবর্তী স্যারের একটি খুব ফেভারিট ডায়লগ ছিল, সেটি হচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বসন্তের আগমন আমাদের এই জাগ্রত দুয়ারে। এই বসন্তকাল আমাদের সবারই কাছে প্রিয়, কিন্তু এই বসন্তকালে কিন্তু নানান রকম ভাইরাস ঘটিত রোগ আমাদের অনেকের হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই বসন্তকাল হচ্ছে সিজন চেঞ্জের সময়। মার্চ এপ্রিল এই বসন্তকাল বা এটি হচ্ছে সিজন চেঞ্জের সময়। আবার দেখবেন যে সেপ্টেম্বর অক্টোবর মাস, সেই পুজোর আগে আগে, সেটাও কিন্তু সিজন চেঞ্জের সময়। তো যখন এই সিজন চেঞ্জের সময় আসে, তখন আমাদের অনেকের কিন্তু ভাইরাস ঘটিত বিভিন্ন রকম রোগ জীবাণু আমাদের হয়। তো বিভিন্ন রকম ভাইরাস ঘটিত রোগের মতোই বসন্তও হচ্ছে একটি রোগ। আর এই রোগটি খুবই কমন একটি রোগ, অনেকের হয়ে থাকে। তো আজকে আমরা এই বসন্ত বা চিকেন পক্স এই রোগটি নিয়ে আলোচনা করব। এই রোগটি কি, চিকেন পক্স কি, এর সিমটম কি, এইটি হলে একটি ব্যক্তি যদি হয় তাকে কি কি করা উচিত, তাকে কি কি প্রিকশন নেওয়া উচিত, কি কি খাবার তিনি খেতে পারবেন না, কি কি খাবার তিনি খাবেন, কি ওষুধ খেতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটি ভালো করে দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর নতুন যারা ভিউয়ার্স আমার এই চ্যানেলটিকে ভিউ করছেন, তারা অবশ্যই একটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, তাহলে প্রথমে জেনে নেওয়া যাক এই চিকেন পক্সটা কি এবং এর সিমটম কি, এটি কাদের কাদের হয়। তো চিকেন পক্স এটি হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। মেনলি সিজন চেঞ্জের সময় এই রোগটি হয়ে থাকে। এই রোগের জন্য যে জীবাণুটি দায়ী সেটি হচ্ছে ভ্যারিসেলা জস্টার। এই ভ্যারিসেলা জস্টার নামে একটি জীবাণু থাকে। এই জীবাণু চিকেন পক্স রোগের জন্য দায়ী। তো এই রোগটি কিন্তু কাদের, প্রথমে একটা প্রশ্ন হচ্ছে যে এই রোগটি কাদের হতে পারে। এর উত্তর হলো যে ছোট থেকে বড় সবারই কিন্তু এই রোগটি হতে পারে। বাচ্চা বয়স থেকে বড় বয়স্ক সবারই এই রোগটি হতে পারে। এবং যাদের মেনলি যাদের ইমিউনিটি পাওয়ার কম, যেমন খুব বাচ্চা বা একটু বয়স্ক যারা লোক হয়েছেন, তাদেরই কিন্তু এই জিনিসটা হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু যাদের একবার এই চিকেন পক্স হয়ে গেছে, তাদের কিন্তু দ্বিতীয়বার এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তো এবার চলে আসা যাক যে চিকেন পক্স হলে তার সিমটম কি কি হবে, আমরা কি করে বুঝবো যে এটি চিকেন পক্স। তো এই সিমটম যদি বলা যায়, তাহলে প্রথমেই বলতে হয় যে এই রোগটি যখন শুরু হয়, প্রথমে কিন্তু আমাদের গা হাত পা ব্যথা করে হালকা হালকা, আমাদের হালকা হালকা শরীরে জ্বর হয়, গলা ব্যথা হয়। এইভাবে 3-4 দিন ধরে গলা ব্যথা, জ্বর, গা হাত পা এগুলো ব্যথা করে। এরপরে 3-4 দিনের পর থেকে দেখবেন যে আমাদের শরীরে কান থেকে কানের মধ্যে ছোট 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 ব্লিস্টার, জলযুক্ত বা জল ছাড়া ব্লিস্টার এখানে উৎপন্ন হয়। এই ব্লিস্টারগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। কান থেকে এগুলো মুখে ছড়ায়, মাথায় ছড়ায়, তারপরে গলার দিকে আসে এবং লাস্টে বুকে আসে, এবং সর্বশেষে এটি আমাদের সারা শরীরে, বিশেষ করে হাতে এবং পায়ে ছড়িয়ে পড়ে। তো এইভাবে রোগটি আমাদের শরীরে বংশ বিস্তার করে। তো এই পুরো যে বিষয়টি, এটি হতে কিন্তু 10 থেকে 15 দিন সময় লাগে। তো এই যে ব্লিস্টারগুলো তৈরি হয়, এই ব্লিস্টারগুলো কিন্তু একবারে কিন্তু হয় না। দেখবেন আমাদের শরীরে প্রথমে কিছু ব্লিস্টার হলো, এই ব্লিস্টারগুলো আস্তে আস্তে শুকালো। যখন এই ব্লিস্টারগুলো কিছু ব্লিস্টার শুকিয়ে যাবে, তখন দেখবেন যে আবার নতুন করে কোনো জায়গায় নতুন ব্লিস্টার তৈরি হচ্ছে। এইভাবে কিছু কিছু ব্লিস্টার হয়ে শুকোবে, এবং তারপর আবার তার জায়গায় নতুন করে ব্লিস্টার উঠবে। এইভাবে আস্তে 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 জিনিসটি আমাদের সংক্রমিত হয়। তো এইবার জানতে হবে যে এই যে সংক্রমণ, এই সংক্রমণের সময়কাল কত। মানে প্রথমে বলে রাখি যে এই যে আমাদের যে শরীরে যে ব্লিস্টারগুলো উঠে, যতদিন পর্যন্ত এই ব্লিস্টারগুলো উঠবে ততদিন কিন্তু এই রোগটি খুবই সংক্রামক। হ্যাঁ, এরপরে যখন ব্লিস্টারগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, খসে পড়তে শুরু করবে, তারপরে কিন্তু এই সংক্রমণ ক্ষমতা অনেকটা কমে আসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইবার দ্বিতীয় জেনে নেওয়া যাক যে যদি কোনো ব্যক্তি এটিতে আক্রান্ত হন, তাহলে তার কি কি করা উচিত। প্রথমে বলে রাখা উচিত যে যদি কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হন, তাকে কিন্তু একটি সেপারেট ঘরে আইসোলেট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা এই 2-3 বছর আগে
কোভিডের একটা আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। এই কোভিডের সময় আমরা কিভাবে আইসোলেট হয়ে থাকতাম, বিভিন্ন জায়গায় আইসোলেশনে থাকতাম, সেটা কিন্তু আমাদের সবারই জানা। তো ঠিক সেই রকমভাবেই যার চিকেন পক্স হয়েছে তাকে প্রথমে একটি ঘরে আইসোলেট করতে হবে, একটি আলাদা ঘর এবং একটি আলাদা বিছানা দিতে হবে। তার শোয়ার বিছানা আলাদা হবে, খাওয়া দাওয়ার জায়গা আলাদা হবে। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, চিকেন পক্স হলে আমাদের শরীরকে কিন্তু প্রথমে ঠান্ডা রাখতে হয়। আমাদের শরীর যাতে ঠান্ডা থাকে সেটা কিন্তু আমাদেরকে প্রথমে ব্যবস্থা নিতে হবে। তার জন্য কি করতে হবে, প্রতিদিন আমাদের কিন্তু স্নান করতে হবে। খুব ঠান্ডা জলে স্নান করার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে কিন্তু আমাদের প্রতিদিন স্নান করা উচিত, যাতে আমার শরীর ঠান্ডা থাকে। এবং এই জলে যদি কিছু নিম পাতা ফুটিয়ে দেওয়া হয় তাহলে সেটি আরও ভালো, কারণ নিম পাতার একটি অ্যান্টিসেপটিক একটি প্রপার্টিস আছে। তো এই নিম পাতাযুক্ত জল যদি আমরা জলে স্নান করি তাহলে আমাদের শরীরের পক্ষে এটা খুবই উপকার। এবং এটি হচ্ছে প্রথম আইসোলেশনের পদ্ধতি। তারপরে চলে আসতে হবে যে তিনি কতদিন এই অবস্থায় থাকবেন। তিনি যতদিন না তার এই ব্লিস্টারগুলো না শুকিয়ে খসে পড়তে শুরু করে, ততদিন কিন্তু তিনি বাইরে বের হতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, এরপর জেনে নেওয়া যাক যে এই যে চিকেন পক্সের যে সংক্রমণ, এটা কি খুব ভাইরাল, এটা কি খুব সংক্রামক বা কিভাবে ছড়ায়। তো চিকেন পক্স এটি হচ্ছে এয়ারবর্ন ডিজিজ, এটা কিন্তু বায়ুর মাধ্যমে আমাদের ছড়ায়। যার এই চিকেন পক্স হয়েছে সে যদি তার যদি সর্দি কাশি হয়, সে যদি হাঁচে কাশে, এই হাঁচি কাশি এগুলোর মধ্যে এই চিকেন পক্সটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হতে থাকে। এরপরে যদি কোনো ব্যক্তি যদি সেই চিকেন পক্স যারা হচ্ছে সেই ব্যক্তির কন্টাক্টে আসেন, তাকে যদি ছয়, তাহলে এর ফলেও কিন্তু সেই অন্য ব্যক্তিটির চিকেন পক্স হতে পারে, যেহেতু এটি হচ্ছে একটি এয়ারবর্ন ডিজিজ। তাহলে এই জিনিসগুলো আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে। এরপরে চলে আসা যাক যে খাদ্য তালিকা। তো একজন ব্যক্তি যার চিকেন পক্স হয়েছে তিনি কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, এটা নিয়ে বলার আগে সবার আগে বলতে হয় যে এই চিকেন পক্সে খাওয়ার নিয়ম নিয়ে আমাদের অনেকের বাড়িতে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। অনেকেই যারা পুরনো বাড়ির লোক আছেন তারা বলেন যে যদি বাড়িতে কারো যদি পক্স হয় তাহলে তাকে একদম কিছু খাওয়ানো যাবে না, তাকে একদম সিদ্ধ ভাত খেয়ে রাখতে হবে, কোনো কিছু ঝাল মশলা যাওয়া তো খাওয়ানো যাবেই না, কোনো কিছু আমিষ জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, একদম হলুদ ছাড়া একদম সিদ্ধপক্ষ ভাত তাকে খাওয়াতে হবে। এটি সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, কিন্তু এটি কিন্তু একদম ভ্রান্ত ধারণা, এটি কিন্তু একদমই নয়। কারণ এই সময় যদি আমি একদম সিদ্ধপক্ষ জিনিস সেই ব্যক্তিটিকে খাওয়ায়, তাহলে কিন্তু তার শরীর আরও দুর্বল হয়ে যাবে। একে তো প্রথমে তার চিকেন পক্স হয়েছে, তার ইমিউনিটি পাওয়ার অনেক কম শরীরে। এই সময় যদি সে আরও এই সিদ্ধপক্ষ জিনিসগুলো খেয়ে থাকেন, তাহলে কিন্তু তার শরীরে আরও তার ইমিউনিটি পাওয়ার কমে যাবে। তাই জন্য আমাদের কি কি খেতে হবে, আমাদের প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে। যেসব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, সেই প্রোটিন সমৃদ্ধ সহজ পাক্য খাবার আমাদেরকে খেতে হবে। তো প্রোটিন যেমন আমাদের ডিমের মধ্যে প্রাণীজ প্রোটিন যেগুলো আছে, যেমন ডিমের মধ্যে আমাদের প্রোটিন আছে, গরুর দুধ এগুলোতে প্রোটিন আছে। আমরা স্যুপ করে খেতে পারি, যেমন চিকেন স্যুপ, হালকা চিকেন স্যুপ যেটা হয় চিকেন স্যুপ করে খেতে পারি। মাছ খেতে পারি, মাছের পাতলা ঝোল সেগুলোও খেতে পারি। আমরা সব জিনিসই খেতে পারবো প্রোটিন সমৃদ্ধ। প্রচুর পরিমাণে শাকসবজি আমাদেরকে খেতে হবে, এইসব জিনিসগুলো আমাদেরকে খেতে হবে। আর প্রচুর পরিমাণে জল খেতে। চলে আসা যাক যে কি কি জিনিস আমরা খেতে পারবো না এর তালিকায়। তো এর তালিকার মধ্যে প্রথম যে জিনিস হচ্ছে সেটি হচ্ছে ফ্যাট জাতীয় জিনিস। যেসব জিনিসে প্রচুর পরিমাণে ফ্যাট আছে সেই ফ্যাট জাতীয় জিনিস, যেমন বাদাম, মাখন, ঘি, তেলে ভাজা, রেড মিট, এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তো এইসব জিনিসে যেগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, সেই ফ্যাট জাতীয় জিনিস আমরা এই চিকেন পক্স হওয়ার সময় অ্যাভয়েড করব, কারণ এগুলো খেলে আমাদের কিন্তু পক্স আরও বেড়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে যে মশলাদার খাবার, প্রচুর পরিমাণে মশলাদার খাবার কিন্তু আমরা খাবো না। আমি বলেছি যে আমরা সব কিছু খেতে পারবো, হ্যাঁ আমি সব কিছু খেতে পারবো, কিন্তু কোনো মশলাদার খাবার কিন্তু আমরা খাবো না। কারণ এই মশলাদার খাবার, ঝাল মশলাযুক্ত স্পাইসি খাবার যদি আমরা বেশি করে খাই, সেটি কিন্তু আমাদের পেটের ক্ষতি করবে। যখন আমাদের চিকেন পক্স হয় তখন কিন্তু এমনিতেই আমাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে, আমাদের পেট খারাপ হয়, ডিসেন্ট্রি হয়, এইসব জিনিসগুলো হয়। তারপরে যদি আমরা আরও মশলাদার খাবার খাই তাহলে কিন্তু পেটের এটি আরও ক্ষতি করবে। তাই জন্য একদম মশলাদার খাবার খাওয়া চলবে না। এরপরে 3 নম্বর হচ্ছে যে মাছ, আমরা সব মাছই খেতে পারবো, কিন্তু 2টো মাছ বাদ দিয়ে। সেটি কি কি? একটি হচ্ছে ইলিশ মাছ এবং একটি চিংড়ি মাছ। এই ইলিশ মাছ এবং চিংড়ি মাছ খেলে কিন্তু আমাদের পক্স আরও বেড়ে যেতে পারে, তাই জন্য এই 2টি মাছ কিন্তু আমরা খেতে পারবো না। এরপর
4 নম্বর যে জিনিসগুলো আমরা খেতে পারবো না সেগুলো হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আখরোট, এইসব জিনিসগুলো। কারণ এইসব জিনিসের মধ্যে আর্জিনিন বলে একটি অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে প্রয়োজন, কিন্তু যখন চিকেন পক্স হবে এই আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডটি এই চিকেন পক্সের জীবাণুকে আমাদের শরীরে বংশবিস্তার করতে আরও সাহায্য করে। তাই জন্য চিকেন পক্স হলে এই জিনিসগুলো আমরা খাবো না। আর 5 নম্বর লাস্টে যে জিনিসটি আমরা খাবো না সেটি হচ্ছে লেবু। আমরা সব ফল খেতে পারবো, কিন্তু লেবু পাতি লেবু কিন্তু আমরা খেতে পারবো না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। চিকেন পক্স হওয়ার ফলে আমাদের কিন্তু চিকেন পক্স হলে মুখমণ্ডলের মধ্যে অনেক ব্লিস্টার হয়, আমাদের মুখের ভিতরেও কিন্তু ক্ষত হতে পারে, এবং সেই ক্ষত অবস্থায় যদি আমরা সাইট্রিক অ্যাসিড যুক্ত লেবু খাই তাহলে সেটি কিন্তু আমাদের মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধরবে এবং আমাদের মুখ প্রচণ্ড জ্বালা করবে। তাই জন্য এই লেবু কিন্তু আমরা চিকেন পক্স হলে খেতে পারবো না। এইবার চলে আসা যাক ট্রিটমেন্টে। এর কি ট্রিটমেন্ট আছে চিকেন পক্সের? অ্যাকচুয়ালি যেসব ভাইরাস ঘটিত রোগ বা ভাইরাল ডিজিজ আছে সেসব কিছু ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার ট্রিটমেন্ট আছে, আর কিছু ডিজিজের ক্ষেত্রে কিন্তু একদম প্রপার ট্রিটমেন্ট নেই, সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে। যেরকম সিমটম গ্রো করবে সেরকম আমরা মেডিসিন দেব। তো চিকেন পক্স হচ্ছে একটি ভাইরাল ডিজিজ। তো এই ভাইরাল ডিজিজের এই চিকেন পক্সের কিন্তু ট্রিটমেন্ট আছে। যদি কোনো ব্যক্তি এই চিকেন পক্সে আক্রান্ত হন, তিনি যদি আক্রান্ত হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডাক্তারবাবুর কাছে যান, তাহলে কিন্তু ডাক্তারবাবুরা প্রপার ট্রিটমেন্ট ইনাকে দিতে পারবেন, এবং এর ফলে পেশেন্টটি কিন্তু খুব তাড়াতাড়ি এই চিকেন পক্স থেকে রিকভারি পাবেন। তো এই ক্ষেত্রে চিকেন পক্সের ক্ষেত্রে ডাক্তারবাবুরা যে মেডিসিনটি সব থেকে আগে দেন সেটি হচ্ছে অ্যান্টিভাইরাল মেডিসিন। এটি কিন্তু চিকেন পক্সের মেন মেডিসিন। অ্যান্টিভাইরাল মেডিসিন যেমন হচ্ছে অ্যাসাইক্লোভির একটি অ্যান্টিভাইরাল মেডিসিন। এই মেডিসিনটি কিন্তু চিকেন পক্সের ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি। এরপরে আর যেসব সিমটমগুলো আছে সেই সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো ডাক্তারবাবু করে। যেমন পেশেন্টের জ্বর, গা হাত পা ব্যথা করে, জ্বর হয়, এই জ্বর গা হাত পা ব্যথার জন্য পেশেন্টকে আমরা প্যারাসিটামল দিই বা ডাক্তারবাবুরা প্যারাসিটামল দেন। আর এরপরে যখন আমাদের পক্সের জন্য গায়ে যখন ব্লিস্টার হয়, সেই ব্লিস্টারগুলো যখন আমাদের গায়ে হয় তখন খুব গা হাত পাগুলো জ্বালা করে, গা হাত পাগুলো খুব চুলকায়, ইরিটেশন হয় গায়ে হাত পায়ে। তো এই ইরিটেশনের জন্য ডাক্তারবাবুরা যে কোনো একটি অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট পেশেন্টকে দিয়ে থাকেন, যেমন সিট্রিজিন, লিভোসিট্রিজিন, এরকম যে কোনো একটি অ্যান্টিহিস্টামিক ট্যাবলেট ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এরপর যখন আমাদের সেই ব্লিস্টারগুলো যখন শুকিয়ে যখন ঘষে যায়, এরপরে সেই পক্সের দাগগুলোকে দূর করার জন্য আমরা ল্যাক্টোক্যালামাইন লোশন বা ক্যালামাইন লোশন পেশেন্টদেরকে দিয়ে থাকি। এই ক্যালামাইন লোশনটি লাগালে এই পক্সের যে দাগগুলো আছে সেই দাগগুলো কিছুদিন পর ঠিক হয়ে যায়। এইবার একটা কথা আমাদের মনে রাখা দরকার যে যখন আমাদের চিকেন পক্স হবে তখন কিন্তু আমাদের এই ব্লিস্টারগুলোকে আমরা কখনোই নখ দিয়ে খুঁচাবো না বা নখ দিয়ে চুলকাবো না। যদি আমরা কোনো কারণে ব্লিস্টারগুলো নখ দিয়ে চুলকাই তাহলে কিন্তু সেই ব্লিস্টারের যে দাগগুলো হবে সেই দাগগুলো কিন্তু পরবর্তীতে আর উঠবে না। তাই জন্য কখনোই আমাদের নখ দিয়ে এগুলো চুলকানো উচিত নয়। আমাদের নখ সবসময় ছোট করে কেটে রাখা উচিত এই সময়। আর চিকেন পক্সের সময় আরেকটা জিনিস আমাদের করা উচিত, সেটি হচ্ছে আমরা যতটা সম্ভব পারবো সুতির জামা কাপড় পরে থাকবো। কারণ এমনিতেই সেই সময় আমাদের পক্সের ব্লিস্টারের জন্য আমাদের গা হাত পা জ্বালা করে, ইরিটেশন হয়। এরপরে যদি আমরা সুতি ছাড়া অন্য কোনো জিনিসের জামা কাপড় পরি তাহলে কিন্তু আমাদের গা হাত পাগুলো আরও জ্বালা করবে, আরও শরীরে ইরিটেশন হবে। তাই জন্য এই সময় যতটা সম্ভব আমরা সুতির জামা কাপড় পরবো। তো এটাই হচ্ছে এই রোগের চিকিৎসা। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই রোগ থেকে বাঁচার উপায় কি বা প্রিকশন কি। তো প্রথম এই দুটি আমাদের বাঁচার উপায় আছে, দুটি প্রিকশন আছে যেটা আমরা নিতে পারি। প্রথমটি হচ্ছে ভ্যাকসিন, মানে চিকেন পক্সের ভ্যাকসিন বাজারে পাওয়া যায়। তো আমরা যদি সেই চিকেন পক্সের ভ্যাকসিন নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের চিকেন পক্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এটি হচ্ছে 1 নম্বর উপায়। আর 2 নম্বর যে উপায় সেটি হচ্ছে যদি আমাদের আশেপাশে বাড়িতে কারো যদি চিকেন পক্স হয় তাহলে আমাদের উচিত সেই ব্যক্তিটির কাছে, সংক্রমিত ব্যক্তিটির সংস্পর্শে না যাওয়া। কারণ যেহেতু এটি এয়ারবর্ন ডিজিজ, যদি আমরা তার সংস্পর্শে যাই তাহলে কিন্তু হাঁচি সর্দির মাধ্যমে আমাদের রোগটি ছড়াবে। তাই জন্য যদি আমি সেই ব্যক্তির সংস্পর্শে না যাই তাহলে এই রোগটি ছড়ানোর মানে সংক্রমণের মাত্রা আমরা না যদি যাই তাহলে কিন্তু আমাদের রোগটি সেই ছড়াবে না। এটি হচ্ছে 2 নম্বর নিয়ম। এইবার সব থেকে শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা যাক, সেটি হচ্ছে যে এই যে চিকেন পক্স এটি তো ভাইরাস ঘটিত রোগ, আমাদের আরও বিভিন্ন রকম ভাইরাস ঘটিত রোগ আছে। তো এই রোগটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই রোগটিকে গুরুত্ব দেওয়ার কিছু কারণ আছে। কারণ এই রোগটি
এমনিতে নর্মালি এই রোগটি যদি হয় তাহলে 7 দিন 10 দিন বা 15 দিনের মধ্যে রোগটি সেরে যাবে, সেটি ঠিকই আছে। কিন্তু যদি এই রোগটির ট্রিটমেন্ট আমরা না করি, রোগটি যদি বেশি পরিমাণ আমাদের শরীরে ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে। কারণ রোগটি আমাদের যেহেতু গোটা শরীরে হয়, আমাদের মাথাতেও হয়, তো কোনো কারণে যদি আমাদের ব্রেনের মধ্যেও চিকেন পক্স ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ম্যানিনজাইটিস হতে পারে। এটি একটি খুব বাজে রোগ, ম্যানিনজাইটিস খুবই ভয়ঙ্কর একটি রোগ। তো বেশি পরিমাণে চিকেন পক্স হলে আমাদের কিন্তু ম্যানিনজাইটিস হতে পারে। তারপরে আমাদের যদি যে ব্লিস্টারগুলো আমাদের গোটা শরীরে বের হয়, সে যদি আমাদের সেগুলো ট্রিটমেন্ট প্রপারলি না নিই, তাহলে কিন্তু সেই ব্লিস্টারগুলি থেকে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। সেই ব্লিস্টারের মধ্যে পুঁজ জমা হয়ে যেতে পারে এবং সেই পুঁজ থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়ে আমাদের একটা ভয়ানক অবস্থা হতে পারে। তো এইসব জিনিসগুলো কিন্তু হতে পারে। তাই জন্য চিকেন পক্স হলে সবার আগে আমাদের ডাক্তারবাবুর কাছে গিয়ে এটা প্রপার ট্রিটমেন্ট নেওয়া অবশ্যই দরকার। এরপর আরেকটি বিষয় আছে, প্রেগনেন্ট ওমেন। আমাদের নর্মালি যদি মানুষের চিকেন পক্স হয়, তাহলে তো মোটামুটি আমরা আশা করা যায় ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কোনো প্রেগনেন্ট মহিলার চিকেন পক্স হয়ে যায়, সেটি কিন্তু মারাত্মক ব্যাপার হয়ে যেতে পারে। কারণ যদি কোনো প্রেগনেন্ট মহিলার চিকেন পক্স হয়, তাহলে সেই সংক্রমণ সেই প্রেগনেন্ট মহিলা থেকে তার গর্ভস্থ যে বাচ্চা আছে তারও কিন্তু শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং এরপরে বাচ্চার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এমনকি কনজেনিটাল ডিফেক্ট বাচ্চাও কিন্তু জন্ম হতে পারে। তাই জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে চিকেন পক্স কিভাবে না হয় সেটি আমাদের চেষ্টা করতে হবে এবং এর জন্য যা যা প্রিকশন নেওয়ার আমরা কিন্তু সেই সব প্রিকশনগুলো অবশ্যই আমাদের নেওয়া উচিত ডাক্তারবাবুর পরামর্শ মেনে। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। আমি চিকেন পক্স সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানালাম। আপনারা যদি এরপরেও যদি আরো কিছু জানার থাকে, আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যারা নতুন ভিউয়ার আমার এই ভিডিওটি ভিউ করলেন, আমার চ্যানেলে যারা নতুন ভিউ করলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা লাইক দিলে, সাবস্ক্রাইব করলে আমরা অনেক মোটিভেশন পাই আর নতুন নতুন ভিডিও বানানো। তো বন্ধুরা আজকে এটুকুই, নমস্কার।